ব্যক্তিরা হয়তো জানে না আসলে এসি কোন দিক দিকে এসি কোন কীভাবে মুভ করে বা কীভাবে চলে সেটা আমরা একটু দেখব আইকনের সাহায্যে। যখন আমরা রান করতেছি একটু দেখবা, ঠিক আছে, কীভাবে এসিটা যখন আমরা যেভাবে করি। হ্যাঁ, যখন কি হয় এই যে পজিটিভ হাফ সাইকেল দিকে আসে তখন এসি ইলেকট্রন ফ্লো হয়ে এইদিকে আসবে, তখন লাইট চল সার্কিট সম্পন্ন করে। যখন নেগেটিভ হাফ সাইকেল দিকে আসে তখন কারেন্ট কিন্তু এইদিকেই কিন্তু ফ্লো হয়, এভাবে সার্কিট সম্পন্ন করে। এটা তোমাদের জেনে রাখা ভালো, আমি সেজন্য এখানে দেখাইলাম। এই যে দেখো তো এইদিকে কারেন্ট ফ্লো এদিকে হয়, যখন এদিকে আসে কারেন্ট ডিরেকশন এদিকে হয়ে যায়, কারেন্ট ডিরেকশন এদিকে থাকবে, নিচে আসলে কারেন্টের ডিরেকশন হয়ে যাবে, হ্যাঁ এদিকে কারেন্টের ডিরেকশনটা এদিকে হয়। সুতরাং এই জন্য এসির জন্য প্লাস মাইনাস কোনো কিছু থাকে না, যে কোনো দিকে দিলেই তোমরা এটা চলবে। এটা হচ্ছে এসি অল্টারনেটিং কারেন্ট, খুব ভালোভাবে বুঝে নিতে হবে, এর থেকে ভালো করে বোঝানোর কিছু নেই মানে কনসেপ্টটা, ঠিক আছে। আর ডিসি হচ্ছে একদিকেই যাবে, যে কোনো একদিকেই কিন্তু সেটা যাবে, ডাইরেক্টভাবে সেটা যায়। এটা একটা এই কিসের উদাহরণ বলবো, ডিসি, এই যে ডিসি একটা ব্যাটারি, এদিকে কিন্তু যাবে না, যাবে হচ্ছে এদিকে, কিন্তু ভোল্টেজটা এদিকে যায়। আমরা যখন এটা রান করব, সাপোজ এই সুইচটা আমি দিলাম, এই সুইচটা অন হয়ে গেছে, তার মানে এদিকে কারেন্টটা আসতেছে। দেখো এটা অন করলে এইদিকে আসবে, আর কোনো অপশন নাই, এদিকে কিন্তু কোনো কারেন্ট আসতেছে না, আমরা এদিকে গিয়েই সার্কিটটা সম্পূর্ণ করতেছি, ঠিক আছে। আর সেক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এ ধরনের ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন সম্পর্কে জানতে চাও কিংবা ইন্টার্ন করতে চাও, অনেক ধরনের আমাদের কাছে অনেক ধরনের টেকনিক আছে যেটা তোমরা আগে থেকে সার্কিট বানাইতে পারবা, ডিবি বানাইতে পারবা, প্রজেক্ট ইলেকট্রনিক প্রজেক্ট তৈরি করতে পারবা, চমৎকার চমৎকার তৈরি করতে পারবা। তো এটা শিখতে যদি তোমরা চাও তাহলে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারবে। আমাদেরকে ইন্টার্নও চালু রয়েছে, যে কোনো জায়গায় বসে ইন্টার্ন করতে পারবে, ইন্টার্নশিপ সার্টিফিকেটও তোমরা পাবে। সকলকে আবারও ধন্যবাদ এবং সাথে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগে থাকলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা। আমরা একসাথে প্রযুক্তি শিখি এবং কর্মসংস্থান গড়ব। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসসি ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স 1 এ সকলকে স্বাগতম। আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। যেমন দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং। তো এটার সাথে মিল রেখে আমাদেরকে বিষয়গুলো আলোচনা করতে হবে। দেখো এখানে আমরা হ্যান্ড টুলসও দেখছি কিছু, মেজারিং ইনস্ট্রুমেন্ট, তারপর কম্পোনেন্ট টেস্টিং, ইউজ অ্যান্ড ইলেকট্রনিক ওয়ার্ক। এখানে অনেকগুলো কম্পোনেন্ট আমরা দেখতেছি, কিন্তু এগুলো খুব ঝাপসা, এইগুলো দিয়ে কিন্তু আসলে খুব একটা তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি আলাদা করে কিছু ছবি আমি রেখেছি, সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে কিছু বলি। বর্তমান প্রজন্ম ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের উপর নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে উদ্ভাবন রোবট যন্ত্রগুলো নির্ভুল স্বল্প সময় দক্ষতার সাথে কাজ করতে সক্ষমতার পরিচয় দিচ্ছে। ফলে ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পোনেন্ট সমূহের ব্যবহারের গুরুত্ব ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পোনেন্ট সমূহ ব্যবহারের সময় আমাদের প্রায়শই নানাবিধ সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোর সমাধানকল্পে কম্পোনেন্ট সমূহ টেস্ট করতে হয়। টেস্ট করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের টুলস, ইকুইপমেন্ট, পরিমাপক যন্ত্র। টুলস, ইকুইপমেন্ট ও পরিমাপক যন্ত্রের যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো ভালো মন্দ নির্ণয় করা হয়। এর মধ্যে আমরা ইলেকট্রনিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্ট ব্যবহার ও টেস্টিং নিয়ে আমরা আলোচনা করব। তো আমি সরাসরি তোমাদেরকে এগুলো দেখাবো। ইলেকট্রনিক কাজে ব্যবহৃত সরঞ্জাম, হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্ট নামও ব্যবহার উল্লেখ করতে পারবো। মানে কী কী শিখবো আমরা সেটা। ইলেকট্রনিক যন্ত্র বা সংশ্লিষ্ট কাজের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। ইলেকট্রনিক্স কাজ সংশ্লিষ্ট বিভিন্ন কোয়ান্টিটিস এর ব্যাখ্যা করতে পারবে। ইলেকট্রনিক্স কাজ সংশ্লিষ্ট বিভিন্ন কোয়ান্টিটিস পরিমাপ করতে পারবে। এই বিষয়গুলো ইলেকট্রনিক কাজে ব্যবহৃত কম্পোনেন্টসমূহের টেস্টিং করতে পারবে। কাজ শেষে কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। আচ্ছা, এগুলো তো আছেই, আমি এগুলোর পরিচয়ও তোমাদেরকে দেখাবো আজকে। এরপর হচ্ছে ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে ব্যবহৃত পিপিআই এর প্রকারভেদ এবং প্রয়োজনীয়তা। টাইপস অফ নেসেসিটি অফ পিপিআই ইউজ ইন ইলেকট্রনিক ওয়ার্কশপ বা ওয়ার্ক প্লেস।
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা কিছু বিশেষ পরিধেয় পোশাক, সরঞ্জাম ও উপকরণের সমষ্টিগত নাম যা পরিধানকারীকে ঝুঁকি, বিপদ ও স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষা প্রদান করে। ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে ব্যবহৃত পিপিই দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধ সক্ষম পিপিআই বা পিপিই, তারপর নির্ধারণকারী সরঞ্জাম বা পিপিই। আচ্ছা, তো এখানে হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধক সরঞ্জাম, অ্যাক্সিডেন্ট অবস্ট্রাক্টিং ইকুইপমেন্ট, যেটা এগুলি আমাদের হচ্ছে প্রাথমিক জিনিস, যেটা আমাদের নিরাপত্তার জন্য যে সমস্ত সরঞ্জাম বা পিপিই বৈদ্যুতিক দুর্ঘটনা হতে নিরাপদভাবে কাজ করতে সাহায্য করে, সেগুলোকে দুর্ঘটনা প্রতিরোধ সরঞ্জাম বলে। ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লাভস, এগুলি ফেস মাস্ক, এগুলি যেমন প্রোটেক্টিভ গ্লাস, গগলস বা গ্লাস বলা হয়। অ্যাপ্রন, এটা। এরপর হচ্ছে সেফটি শু। ইলেকট্রিসিটি বা ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট বলা হয় এগুলো, ডিসচার্জ ম্যাট। এটা মানে কাজ করলে যাতে শক না হয়, শকগুলো যাতে এটার মধ্যে দিয়ে এড়ায় যায়, যারা কাজ করবে তাদের খুবই দরকারি জিনিস এটা। আচ্ছা, এরপর হচ্ছে সেফটি হেলমেট, মাথায় যেটা কোনো আঘাত না হয় মতো সেফটি বেল্ট আছে এটা। হ্যাঁ, এছাড়া আরও অনেক কিছু আমি আস্তে আস্তে দেখাচ্ছি। ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্ট ব্যবহার ও টেস্টিং, এরপর যে আমি এগুলো দেখবো, দেন অ্যাডভান্স কিছু যেগুলো সেগুলো আমি দেখাবো। যেমন কাট আউট ফিউজ, যেটা বৈদ্যুতিক লাইন, এখানে যে ফিউজ আমরা লাগাবো, দুর্ঘটনা হলে এটা ছিঁড়ে যাবে, আবার লাগিয়ে এটা কানেকশন করা যায়। এটা হচ্ছে সার্কিট ব্রেকার, ওটা পড়ে যায় এখানে, আবার তুলে দিলে ঠিক হয়ে যায়। তো এগুলো শর্ট সার্কিটের জন্য। আর এটা হচ্ছে হট স্টিক, নিয়ন টেস্টার, এখানে বিদ্যুৎ লাইন আছে কিনা চেক করা হয়। লাইটেনিং অ্যারেস্টর বলা হয় এটাকে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে সুইচ, বৈদ্যুতিক সুইচ। দুর্ঘটনা নিবারণকারী সরঞ্জাম বা পিপিই, অ্যাক্সিডেন্ট প্রিভেন্টিভ ইকুইপমেন্ট, যেটা আমরা সাধারণত যেটা ফার্স্ট এড বক্স থাকে, যেন কাটা গেলে, পোড়া গেলে বা এই ধরনের এগুলো নির্মূল করার জন্য, সাথে সাথে নির্মূল করার জন্য আমাদের এগুলো প্রয়োজন হয়। আর থাকে হচ্ছে পাউডার, যেটা ফায়ার এক্সটিংগুইশার বক্স, যেখানে আগুন হয়, সেখানে আমরা এখানে একটা পিন আছে, পিনটা খুলে এটা চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে পাউডারগুলো, ধোঁয়াগুলো বের হয়ে আগুন নিভে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে ফায়ার। এখানে হচ্ছে আগুন নিভাতে বালতি ভর্তি বালি দিয়েও কিন্তু আগুন নিভানো যায়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই প্রয়োজনীয়তা একটু তোমরা এই যে এতক্ষণ যে আমরা বললাম এর প্রয়োজনীয়তা আমরা বুঝিয়ে গেছি, তবু আমরা কিছু বলি। কিছু বিশেষ পরিধেয় পোশাক, সাজ সরঞ্জাম ও উপকরণের সমষ্টিগত নাম বা পরিধানকারী ঝুঁকি, বিপদ, স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষা প্রদান করে। ঠিক আছে, তো নিরাপত্তা সত্যসমূহ যথাযথভাবে জেনে নিজেকে বিপদমুক্ত রেখে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাই নিরাপদ কর্মপদ্ধতি। আর এই নিরাপদ কর্মপদ্ধতিতে কাজ করার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই ব্যবহার করা প্রয়োজন। পিপিই ব্যবহারের ফলে দুর্ঘটনা থেকে চোখ, কান, হাত, মাথা, শ্বাসতন্ত্র ইত্যাদি রক্ষা করা যায়। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে হ্যান্ড টুলস ও পরিমাপক যন্ত্রসমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি। আগে একটু দেখবো, তা আমরা বিস্তারিত দেখব। যেমন যে সকল সরঞ্জাম ওয়ার্কশপে ব্যবহারের মাধ্যমে কাজ সম্পাদন করা হয় তাকে টুলস বলে। টুলস 4 প্রকার আছে। এটা হাতের মানে যন্ত্র বা হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র মেজারিং টুলস, কাটাকাটি যন্ত্র কাটিং টুলস, এবং শক্তি চালিত যন্ত্র যেটা হচ্ছে পাওয়ার টুলস, যেমন পাওয়ার সাপ্লাই হতে পারে বা ডিসি পাওয়ার সাপ্লাই, এসি পাওয়ার, এগুলো আর কি। আচ্ছা, এগুলো আমাদের আসলে জানতে হবে। ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসমূহের ফাংশন এবং ব্যবহার পদ্ধতি। যেমন এখানে হচ্ছে সোল্ডারিং আয়রন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার সাহায্যে, যেটাকে আমি তাতালো বলি, যেটার সাহায্যে গরম করে এখানে সোল্ডারিং লিড বা রাঙের মাধ্যমে সার্কিটের ত্রুটিগুলো আমরা কি করতে পারি, রিপেয়ার করতে পারি। এই ইলেকট্রনিক কাজে সাধারণত 30 থেকে 60 ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়। আবার ডিশোল্ডার মেশিন, এটা হচ্ছে যেখানে অতিরিক্ত ডিশোল্ডার বা শাখার অতিরিক্ত যেখানে রাং হয় সেগুলো যাতে তুলে যায়, এবং কম্পোনেন্ট খোলার জন্য এটা ব্যবহার করা হয়। কম্পোনেন্টের যে গোড়ায়
যে রাংগুলো থাকে এটা পরিষ্কার করে নিলে তখন ডিভাইসটা টান দিলে খুলে যাবে। এই জন্য এটা ডিসোল্ডার মেশিনটা বা শাখার মেশিন খুবই গুরুত্বপূর্ণ। এইভাবেই কিন্তু এটা তোলা হয়। এটা এখানে শোল্ডার গার্ডেন দিয়ে হিট দেওয়া হয়, শাখার মেশিন চাপ দেওয়ার সাথে এখান থেকে এটা টেনে উপর দিকে উঠে যায়। আচ্ছা, তখন এটা পরিষ্কার হয়ে যায় এভাবে। ফ্ল্যাট এবং স্ক্রু ড্রাইভার, ফ্ল্যাট অ্যান্ড স্টার্ট স্ক্রু ড্রাইভার। ফ্ল্যাট এবং স্টার্ট স্ক্রু ড্রাইভার যে কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক যন্ত্রপাতি খোলার কাজে এটা ব্যবহার করা হয় আর কি। এই যে খোলার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে লং নোজ প্লায়ার্স, এটা হচ্ছে সরু জায়গা, মানে ছোটো জায়গার মধ্যে এটা খুলতে, ইলেকট্রনিক সার্কিট থেকে কম্পোনেন্ট খুলতে বা লাগাতে শক্তভাবে নোজ প্লায়ার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ম্যাগনিফাই গ্লাস বা উইথ ল্যাম্প। এতে কিছু কিছু ম্যাগনিফাই গ্লাস আছে যেটা দেখা যাবে এবং ল্যাম্প সহকারে, মানে ছোটো জিনিসগুলোকে বড় করে দেখানোর জন্য এটা দেখায়। ইলেকট্রনিক্স অনেক কম্পোনেন্ট ছোটো, সেগুলো এটা একটু বড় করে দেখায়। ওয়্যার ব্রাশ কাঠের হাতলযুক্ত স্টিল বা মেটাল ওয়্যারের তৈরি। তারপর এই ব্রাশ দিয়ে ইলেকট্রনিক ডিভাইসের সার্কিটে জমা থাকা ময়লা দূর করে। এটা ইলেকট্রনিক নাইফ থাকে, আর ইলেকট্রনিক নাইফ হচ্ছে যে ইলেকট্রিক চাকু যেটা বলা হয় এটা। কাটিং প্লায়ার্স, কোনো কিছু কাটার জন্য, তার বা ইলেকট্রিক অ্যালুমিনিয়াম বিষয়গুলো কাটার জন্য এগুলো ব্যবহার করা হয়। নিয়ন টেস্টার, যে বৈদ্যুতিক লাইন চেক করার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয়। কম্বিনেশন প্লায়ার্স, এই প্লায়ার্সের সাহায্যে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক কাজে একই সাথে তার কাটার, নাট বোল্ট খোলা, তার ভাঁজ করা ও তার জোড়া লাগানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা কম্বিনেশন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট তোমরা দেখে থাকবে প্রায় যারা মোবাইল সার্ভিসিং করে, সেখানে কিন্তু দেখা যায় বেশিরভাগ, সেটা হচ্ছে হট এয়ার গান। ঠিক আছে, তো মোবাইল ফোন সার্কিটে ব্যবহৃত আইসিসমূহ সাধারণত শোল্ডারিং আয়রন দিয়ে শোল্ডারিং বা ডিশোল্ডার করা সম্ভব নয়। এ ধরনের কাজে হট গান ব্যবহার করা হয়। হট গানের একই সাথে তাপ এবং বাতাস বাহিত হয়। তাপ এবং বাতাসকে রেগুলেটর দ্বারা প্রয়োজন অনুসারে কম বেশি করে ব্যবহার করা যায়। হট গান দুই ধরনের হয়, একটা অ্যানালগ আর একটা ডিজিটাল। ইলেকট্রিক কোয়ান্টিটিস, যেটা ইলেকট্রিক কোয়ান্টিটিস বা বৈদ্যুতিক বৈশিষ্ট্য হলো বৈদ্যুতিক কারণ পরিচালনা করার ক্ষমতা, যেমন প্রতিরোধ ক্ষমতা, বৈদ্যুতিক পরিবাহিতা, প্রতিরোধের তাপমাত্রা সহগ, ডাইইলেকট্রিক শক্তি এবং থার্মাল ইলেকট্রোনাইজেশন ইত্যাদি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস নামে পরিচিত। এটা কোয়ান্টিটিস হবে। এবার আসি ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইম্পিডেন্স, পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি এর প্রাথমিক ধারণাসমূহের বেসিক কনসেপ্ট অফ ফর্মুলা অফ ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইম্পিডেন্স, পাওয়ার, সেগুলো আমাদেরকে বলতেছে। তার আগে ওই কম্পোনেন্টগুলোর সাথে আমি আর একটু ভালোভাবে পরিচয় করার জন্য আমি কিছু লিস্ট করেছি, একটু দেখে নিই আমরা। আচ্ছা, এই প্রথম থেকে আমরা এগুলোর একটু চিত্র আমরা দেখি। এটা ড্রিল, এটার সাহায্যে আমরা অবশ্যই আরও অনেক অত্যাধুনিক বেড়েছে। এটার সাহায্যে আমরা সার্কিট থেকে যে স্ক্রু খোলার জন্য কাজে ব্যবহার করতে পারি। এটা এই যেখানে ছোটোখাটো ড্রিল, আবার ড্রিল করতেও ব্যবহৃত হয়। মাল্টিমিটারের সাহায্যে সার্কিটের কম্পোনেন্ট চেক করার জন্য মাল্টিমিটার ব্যবহার করা হয়। প্লায়ার্সেরও বলেছি, স্ক্রু ড্রাইভার কী বলেছি, সোল্ডারিং স্টেশন বা হট এয়ার গান যেটা বলি, এটা বাড়ি সোল্ডারিং স্টেশন। এটা হিট গান থাকে বডিতে, অনেক কিছু জোড়া লাগানোর জন্য এটা ব্যবহার করা হয়। ইলেকট্রিক ট্যাপ আছে এখানে, তো টার্মিনাল ব্লক এগুলো প্রয়োজন হয়। তারপর হচ্ছে ফিশ ট্যাপ, কেবল কাটার, পাওয়ার সাপ্লাই, এই বিভিন্ন ধরনের প্লায়ার্স তো আমরা বলেছি এর মধ্যে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা অসিলোস্কোপ, যেটা ঠিক আছে, বিভিন্ন কম্পোনেন্টের সিগন্যাল মেজার করার জন্য অসিলোস্কোপ লাগবে। ক্ল্যাম্পোমিটার, অ্যাম্পিয়ার মেজার করার জন্য বা অন্যান্য আদার বিষয়গুলো মেজার করার জন্য এটা প্রয়োজন হয়। এটা হচ্ছে ক্লিপিং মিটার, বিশেষ করে এটা অ্যাম্পিয়ার মেজার করা হয়। ওয়্যার ব্রাশটা বলেছি। জিগস, এটার মাধ্যমে বোর্ড টোড কাটার জন্য এটা ব্যবহার করা হয়, জিগস যেটা। তারপর হচ্ছে ওয়াল সকেট টেস্টার বলা হয় এটাকে। তারপর ফিউজ, বৈদ্যুতিক ফিউজ, এটা ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা কিন্তু দেওয়ালে থাকে, যে আমাদের বলি না সার্কিট ব্রেকারের যে বক্স, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। পাওয়ার মিটার, এটা এনার্জি মিটার আর কি। মাঙ্কি ফ্লায়ার্স হচ্ছে এটা। সো বেসিক যেই ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আছে সেগুলোর সাথে তোমাদের আমি পরিচয় করে দিচ্ছি। এই যে দেখো তো, এটা রেজিস্টর, এটা ক্যাপাসিটর, ডায়োড, সুইচ, এলইডি,
তারপর হচ্ছে ইন্ডাক্টর, ব্রিজ রেকটিফায়ার, এটা সাধারণত এসিকে ডিসি করার কাজে ব্যবহার করা হয়। তা ব্যাটারি, ট্রানজিস্টর, এরপর হচ্ছে ফিউজ, এটা হচ্ছে লাউড স্পিকার, রিলে সুইচ, এটা এটা হচ্ছে আইসি, ট্রান্সফর্মার, মাইক্রোফোন, এটা এরপর হচ্ছে অ্যান্টেনা, এগুলো হচ্ছে বেসিক। এরপর আমরা একটু দেখি এখানে আমাদের জানতে হবে কোন কম্পোনেন্টগুলো অ্যাক্টিভ কম্পোনেন্ট, কোন কম্পোনেন্টগুলো মানে প্যাসিভ কম্পোনেন্ট। আসলে এই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে অনেক কিছু বিষয় অধ্যায়ে আছে কিন্তু ক্লিয়ার করা নাই। এজন্য আমি চাচ্ছি একটু ব্যাটারভাবে বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। যেমন এটা ট্রানজিস্টর, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস যেগুলি, আর এগুলো হচ্ছে প্যাসিভ ডিভাইস। অ্যাক্টিভ ডিভাইসে সবসময় এটা অ্যাক্টিভ থাকে, কাজ করে। প্যাসিভ ডিভাইস হচ্ছে প্রয়োজন মোতাবেক সেগুলো একটা কাজ করে, যখন যেটা প্রয়োজন তখন সেটা সে করে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ট্রানজিস্টর, তারপর হচ্ছে ডায়োড, এলইডি, এটাও জ্বলে কিন্তু, হ্যাঁ। তারপর ফটো ডায়োড, এটাও কিন্তু লাইটের উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে, যেটাতে মানে ডিসপ্লে দেখা যাবে এটা অ্যাক্টিভলি, হ্যাঁ। এরপর হচ্ছে ব্যাটারি, এগুলো সিম্বলস দেওয়া আছে। প্যাসিভ ডিভাইসের মধ্যে রেজিস্টর, এলডিআর, থার্মিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, সুইচ, ভেরিয়েবল রেজিস্টর এবং হচ্ছে ট্রান্সফর্মার। যখন প্রয়োজন তখনই শুধু তারা অ্যাক্টিভ করে, আলটিমেটলি এগুলো প্যাসিভ। এবার আমরা এখান থেকে একটু দেখি, এখানে আমরা দেখব রেজিস্টর, তারপর সুইচ, স্ক্রু টার্মিনাল, এখান থেকে এক টার্মিনাল এদিকেও, অপর টার্মিনাল এদিকে, মানে কাজ করার জন্য তার জোড়া লাগা যেরকম কাজ করে সেটা। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হচ্ছে এটা। তারপর হচ্ছে ট্রান্সফর্মার, এগুলো হচ্ছে রেজিস্টর বিভিন্ন, মানে এটা ব্যাটারি, এটা ডিপ সুইচ, এগুলো অন করা যায়। তারপর সেমিকন্ডাক্টর মধ্যে আমাদের এখানে এটা হচ্ছে আইসি, হ্যাঁ। ক্যাপাসিটর, অন অফ সুইচ, এটা এলইডি, 7 সেগমেন্ট ডিসপ্লে। এরপর হচ্ছে ট্যাকটাইল সুইচ যেটা বলা হয়, এটা সিরামিক ক্যাপাসিটর, ভেরিয়েবল রেজিস্টর, কয়েলস, হ্যাঁ। এটা ট্রানজিস্টর, রিলে। এরপর হচ্ছে আইসি আছে, মাইক আছে, এলডিআর, রেজিস্টর আছে, স্ক্রু আছে, এটা পিজু, বাজার যেটা বলা হয় বাজার, এগুলা। এরপর আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, বিভিন্ন ধরনের ক্যাপাসিটর যেমন থাকে সেগুলো একটু পরিচয় করে নিই। সিরামিক ক্যাপাসিটর, হাই ভোল্টেজ ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর এটা, পলিস্টার ক্যাপাসিটর এটা। তারপর হচ্ছে মাইকা ক্যাপাসিটর, পেপার কন্ডাক্টর যেটা বলা হয়, মানে ক্যানুয়েটর, পেপার ক্যানুয়েটর। তারপর হচ্ছে ট্যান্টালাম ক্যাপাসিটর, হচ্ছে এগুলি ট্যান্টালাম ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, পলিপ্রোপিলিন ক্যাপাসিটর, এটা গ্লাস ক্যাপাসিটর, অনেক ধরনের ক্যাপাসিটর থাকে। ট্রাইমার ক্যাপাসিটর এটা। তারপর হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর, এটা ঘুরায় ঘুরে টিভিতে থাকতো, রেডিওতে থাকতো এগুলি। মোটর ক্যাপাসিটর যেটা মোটর রান ক্যাপাসিটর, এগুলি আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এটা বিদ্যুৎকে আমরা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করার জন্য, হ্যাঁ, স্টেপ ডাউন। তারপর আইসোলেট টাইপ, তারপর সিঙ্গেল পেজ ইনস্ট্রুমেন্ট টাইপ, আয়রন কোর টাইপ, 3 পেজ, তারপর আর্থিং টাইপ, অনেক প্রকারের ট্রান্সফর্মার আমরা দেখতে পাই। সেক্ষেত্রে বন্ধুরা, আমি এটা দেখানোর অর্থ হচ্ছে একটু, যেহেতু কথা আসছে, আমি একটু বিশদভাবে তোমাদেরকে এটা একটু চিনিয়ে দিলাম। এগুলো তোমরা একটু দেখো, তোমাদের অনেক নলেজ আসবে, বিশেষ করে বেসিক কম্পোনেন্টগুলো এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্টগুলো, সেগুলো যদি তোমরা দেখো। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে, ঠিক আছে। সেটা এই যে এখানে বলা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইম্পিডেন্স, পাওয়ার, ফ্রিকোয়েন্সি এর প্রাথমিক ধারণা এবং সূত্রসমূহ আমরা একটু দেখে নিব এখান থেকে, হ্যাঁ। একটু দেখো যে প্রথমত যে ওমসের যে সূত্র,
সেটা আমাদেরকে জানতে হবে। আর ভোল্টেজ কি, কারেন্ট কি? ভোল্টেজ একটি বৈদ্যুতিক সার্কিটে পাওয়ার উৎস থেকে আসা চাপ বা চার্জ ইলেকট্রনগুলোকে কারেন্ট বা একটি কন্ডাক্টিং লুপের মাধ্যমে ঠেলে দেয় এবং তাদের কাজ করতে সক্ষম হয়। তাহলে যেখানে একটি লাইট আলোকিত করে, অন্যভাবে বলা যায়, দেখো বৈদ্যুতিক ক্ষেত্রে দুটি প্রান্তের মধ্যে চার্জের সম্ভাব্য পার্থক্যকে ঠিক আছে, দুটি বিন্দু চার্জের মধ্যে যে পার্থক্য, বিভব পার্থক্য, সেটাকে ভোল্টেজ বলে। ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যে, দুটি প্রান্তের মধ্যে চার্জিংয়ের যে পার্থক্য সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ। এতটুকু বললে হবে। সূত্র যেমন ভি ইকুয়াল টু আই এবং আর, ভি সমান কি আই আর। আমরা চাইলে এটার এই ত্রিভুজ সূত্রও করতে পারি। যেমন ত্রিভুজ সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে ভি ইকুয়াল টু আই এবং আর। বি যদি আমরা চিন্তা করি তখন আই আর হয়, আর আই যদি চিন্তা করি বি বাই আর হয়, আর চিন্তা করলে ভি বাই আই হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু করতে পারি ভি ইকুয়াল টু আই আর, তারপর আই সমান ভি বাই আর, আবার আর সমান ভি বাই আই। এখানে আর হচ্ছে রোধ বের করা, আই মানে কারেন্ট বের করা, ভি মানে ভোল্টেজ বের করা। ঠিক আছে, এগুলো বলা আছে। তো এবার কারেন্ট কী জিনিস? কোনো বৈদ্যুতিক বর্তনীতে পরিবাহের মধ্য দিয়ে একক সময়ে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। কোনো বৈদ্যুতিক বর্তনীতে পরিবাহের মধ্য দিয়ে, পরিবাহীর মধ্যে, পরিবাহী মানে যেখান থেকে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, এরকম এক জিনিস তার হতে পারে, যেটা দিয়ে আসলে বিদ্যুৎ চলাচল করে, যেটা কন্ডাক্টর বলা হয় পরিবাহী, এমন জিনিসগুলো দিয়ে, একক সময়ে বা একক সময়ে 1 সেকেন্ডে আর কি, যেই মানে ইলেকট্রন প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে ইলেকট্রনের প্রবাহকে কি বলে? কারেন্ট বলে। অন্যভাবে বলা যায়, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। যে পরিমাণ চার্জ পাবে তাকে বলে কারেন্ট বলে। তো এটাকে আই দ্বারা ফর্মুলেশন করা হয়, যেটা আই মানে এই যে কারেন্ট বলা হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার। এটাকে অ্যাম্পিয়ার বলে, অ্যাম্পিয়ারকে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো আই ইকুয়াল টু কিউ বাই টি, এটাও আমরা বলতে পারি। কারণ হচ্ছে কি জানো, কিউ হচ্ছে চার্জ কুলম্ব আর কি, টি হচ্ছে সময়, এক এক সময়ে যে চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে আই। কারণ দুই ধরনের, একটা হচ্ছে মানে অল্টারনেটিং কারেন্ট বা চলবিদ্যুৎ, আর একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, যেটা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বলা হয়, ডিসি। আর এটা হচ্ছে এসি, পাশাপাশি যেটা এসি। আর ডিসি হচ্ছে ব্যাটারি জাতীয় যেগুলো বিদ্যুৎ তৈরি হয় সেগুলো। আর একটা কম্পোনেন্ট আছে, 3টা কম্পোনেন্টের মধ্যে রেজিস্ট্যান্স, এটা গুরুত্বপূর্ণ। তো কোনো পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হওয়ার সময় পরিবাহের পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এটা বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ পরিবাহীকে যেই যন্ত্র পরিবাহীকে বাধা দেয়, কারণ পরিবাহিত হওয়াকে বাধা দেয়, কারণ চলাচলকে বাধা দেয়, একে রোধ বলা হয় বা ওহম বলা হয়। তো একে ওমেগা দ্বারা প্রকাশ করা, এটাকে ওমেগা চিহ্ন বলা হয়। ঠিক আছে, যেমন আর ইকুয়াল টু ভি বাই আই। এখানে বি হচ্ছে ভোল্টেজ এবং আই হচ্ছে কারণ, যেটা দেখা হচ্ছে অ্যাম্পিয়ার। এবার হচ্ছে আমাদের ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স কি জিনিসটা কি? ইন্ডাক্টরের যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। ইন্ডাক্টরের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট প্রবাহের হঠাৎ পরিবর্তন বা বাধাপ্রাপ্ত হয় তাকে ইন্ডাকটেন্স বলে। অনেক সময় হাই ভোল্টেজ সার্কিটে ব্যবহার করা হয়, অতিরিক্ত ভোল্টেজ কী করবে, চলাচলে বাধা দেবে, ইহাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এর ইয়ে হচ্ছে একক হচ্ছে হেনরি, এইচ দ্বারা করা হবে। যেমন ফর্মুলা হচ্ছে এল ইকুয়াল টু পাই আই বাই আই, যেটা সো মানে পাই আই হচ্ছে, এখানে হচ্ছে কারেন্ট ও ম্যাগনেটিক ফ্লাক্সের, এটাকে ওয়েবার বলা, ম্যাগনেটিক ফ্লাক্সের এবং একক হচ্ছে ওয়েবার, এটা ম্যাগনেটিক ফ্লাক্স আর কি এটা। ঠিক আছে, এটা
আর আই হচ্ছে নিচের আই হচ্ছে কারেন্ট, আর এক হচ্ছে অ্যাম্পিয়ার। এই সূত্রটা এলের সূত্রটা তোমরা মনে রাখবা, এটা ম্যাগনেটিক ফ্লাক্স উপরটা। ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটরের যে ধর্মের বা বৈশিষ্ট্যের কারণে ক্যাপাসিটর বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখতে পারে, ওই জন্য চার্জ জমে থাকে। তোমরা যখন দেখবা বৈদ্যুতিক যখন ফ্যানের থেকেও খোলা হয় ইয়েটা, এই দুই মাথা যখন লাগাই দিবা ঠাস করে, তখন ওটা ডিসচার্জ হবে, একটা ফায়ার করবে, বলেও কেউ হাত দিবে না। হাত দিলে অনেক সময় তোমাকেই শক করতে পারে এই ক্যাপাসিটরটা, যদিও মনে হচ্ছে কারেন্ট নেই, কুলে ভরা পড়ে, ওর মধ্যে কিছু কারেন্ট জমে থাকে, ব্যাটারির মতো আচরণ করে। এবং সূত্র হচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই ভি। তো সি হচ্ছে ক্যাপাসিটেন্স এবং একক হচ্ছে ফ্যারাড, আর কিউ হচ্ছে চার্জের পরিমাণ বা কুলম, পি হচ্ছে ভোল্টেজ। এখান থেকে আমরা জানতে পারি। এরপর হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পিডেন্স, এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের মোড, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটেন্সকে বাধা দেয় একত্রে, তাকে কি বলা হয়? ইন্ডাকট্যান্স। রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সকে একত্রে বাধা দিবে, সেটা হচ্ছে কি? ইন্ডাকট্যান্স। এটাকে যার দ্বারা প্রমাণ করা হয় ওহম। যেমন জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি। রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স। তো ক্যাপাসিট্যান্সের ফ্রিকোয়েন্সি আসলে এদিকে হয় আর কি, আর ইন্ডাকট্যান্স হচ্ছে এদিকে, মানে আমি বলি এক্সি হচ্ছে এদিকে গ্রাফটা, আর এক্সেল হচ্ছে আসলে উপর দিকে, এই এরকমই মেবি গ্রাফটা। সো এটা সূত্র। এখানে ইম্পিডেন্স জেড, আর রেজিস্ট্যান্স এক্সেল, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, আর এক্সি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব এক হচ্ছে ওহম। এবার আমরা ওয়াট, ওয়াট মানে আসলে পাওয়ার। পাওয়ার বিষয়টা কি? খাস করার হারকে বলে বা ক্ষমতাকে পাওয়ার বলে। অন্য বলা যায় কোনো বৈদ্যুতিক সার্কিটে একক সময় যে পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার হয়। যেমন একটা লাইনের আমরা বলি কত ওয়াট, একক সময়ে কী পরিমাণ বিদ্যুৎ সে নিচ্ছে, সেটা তার ওয়াট। আমরা বলি 60 ওয়াট, 15 ওয়াট, এরকম অনেক কথা বলি, সেগুলি ইহাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু বিআই কস এটা বা বিআই বলা হয়, ঠিক আছে? ভোল্টেজ ইন্টু কারেন্ট। পি পাওয়ার, বি হচ্ছে ভোল্টেজ, আর হচ্ছে কারণ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জানতে হবে। প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহের যে কয়টি সাইকেল সম্পূর্ণ করা হয়, এই যে যেটা আসলে ফ্রিকোয়েন্সিটা আমরা এই জায়গাতে পাবো। এসি কিন্তু চলে এইভাবে, এরকম প্রতি সেকেন্ডে যে কম্পাউন্ড থাকবে, ওয়েভ থাকবে, এখান থেকেই সেটা হচ্ছে আমরা এক সাইকেলের জন্য নিই, হতে পারে এফ ইকুয়াল টু ভি বাই 1/t লেখা আছে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ভিতরে আমরা যদি গ্রাফ চিন্তা করি, আমার এখানে কয়টা গ্রাফ যাবে? এই যে 2টা, 3টা, 4টা, তাই তো? এফ ইকুয়াল টু 1/4 হবে, এবং কতগুলো সেকেন্ড গেছে এগুলো আমরা ধরে এখানে দিতে পারি। এটা সাপোজ সময় হচ্ছে আমি 250 মাইক্রোসেকেন্ড। তো মাইক্রো বলতে 10⁻⁶ হবে। এটা যদি করি তাহলে এফের মান কত সেকেন্ড বা কত ছিল ফ্রিকোয়েন্সি আমরা এখান থেকে বের করতে পারবো। এই ধরনের অনেক টপিক আমার থাকবে, তোমরা হয়তো খেয়াল রাখবে, সেটা দেখতে পাবে কীভাবে ফ্রিকোয়েন্সি বের করা হয়। টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। টাইম পিরিয়ড না জানলে তো ফ্রিকোয়েন্সি বের হবে না, তাই না? একটি সাইকেল সম্পূর্ণ করতে যেই সময়ের প্রয়োজন তাকে টাইম পিরিয়ড বলা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়। টি ইকুয়াল টু 1/f যেটা। আচ্ছা, আচ্ছা আমরা এবার আরেকটু বিশেষ করে যে বিষয়টা আমরা দেখব হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্কিত যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। ওহমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যেই কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং
এটা যদি আমরা লিখি, এটা হচ্ছে একটা এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এই দুইয়ের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে। এখানে কারেন্ট, এখানে রোধ আছে। তো এবে একটি পরিবাহী বি এ ও বি যথাক্রমে এ ও বি প্রান্তে ভোল্টেজ এবং উক্ত পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ যদি আই হয়, সূত্র অনুযায়ী আই সমানুপাতিক হচ্ছে এই পার্থক্যটা, বিভব পার্থক্যটা। এটা আমরা দিলাম। বিভব থেকে আমরা ভি ধরবো, আই প্রপোর্শনাল ভি, আর ভি ইকুয়াল টু আই। এই আর হচ্ছে সমানুপাতিক একটি ধ্রুবক হিসেবে কল্পনা করা হলো, ভি ইকুয়াল টু আই আর। তো আর ইকুয়াল টু ভি বাই আই, এটা 2 নম্বর সূত্র। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এক নম্বর সমীকরণ। আমরা লিখতে পারি আই ইকুয়াল ভি বাই আর, যেটা যে ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখে নিলাম। এরপর আসা হচ্ছে এসি ডিসি এর মধ্যে পার্থক্য এবং আমরা দেখি। তো এসি অল্টারনেটিভ কারণ জলবিদ্যুৎ, ডিসি হচ্ছে স্থির বিদ্যুৎ, সেটা বলতে পারি। আর হচ্ছে সংজ্ঞা হচ্ছে যেই কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত থাকে অল্টারনেটিং কারেন্ট বলে, যেটা মান ও দিক সময়ের সাথে পরিবর্তিত হয়ে স্থির থাকে তাকে ডাইরেক্ট কারেন্ট বলে। তো সাইকেল, এসিতে সাইকেল বিদ্যমান, ডিসিতে কোনো সাইকেল থাকে না, এগুলো হচ্ছে এসি চিহ্ন। তো এসিতে ট্রান্সফর্মার ব্যবহার করা যায় এটা, সো ডিসিটা ট্রান্সফর্মার ব্যবহার করা যায় না, এটি খেয়াল রাখতে হবে। এসিতে ফেজ পার্থক্য থাকে, ডিসিতে ফেজ পার্থক্য নাই, যেহেতু এরকম ওয়েভে নাই। এর প্রতীক এটা, এর প্রতীক এটা, আমরা খুবই সহজভাবে আমরা দেখেছি এই পর্যন্ত। হ্যাঁ, তা আমি আরেকটু যদি দেখি, একটা এসি এবং ডিসির কিছু আসলে পার্থক্য থাকে এবং এসি কীভাবে মুভ করে সে একটু যদি দেখাই, তোমরা একটু হ্যাঁ পেশিকৃত বন্ধু, তোমরা দেখো মোস্ট অফ দ্য অনেক ব্যক্তিরা হয়তো জানে না আসলে এসি কোন দিক দিকে, এসি কোন কীভাবে মুভ করে বা কীভাবে চলে, সেটা আমরা একটু দেখবো আইকনের সাহায্যে। যখন আমরা রান করতেছি একটু দেখবা, ঠিক আছে, কীভাবে এসিটা যখন আমরা যেভাবে করি। হ্যাঁ, যখন কি হয়, এই যে পজিটিভ হাফ সাইকেল দিকে আসে তখন এসি ইলেকট্রন ফ্লো হয়ে এইদিকে আসবে, তখন লাইট সার্কিট সম্পন্ন করে। যখন নেগেটিভ হাফ সাইকেল দিকে আসে তখন কারেন্ট কিন্তু এইদিকেই কিন্তু ফ্লো হয়, এভাবে সার্কিট সম্পন্ন করে। এটা তোমাদের জেনে রাখা ভালো, আমি সেজন্য এখানে দেখাইলাম। এই যে দেখো তো, এইদিকে কারেন্ট ফ্লো এদিকে হয়, যখন এদিকে আসে কারেন্ট ডিরেকশন এদিকে হয়ে যায়, কারেন্ট ডিরেকশন এদিকে থাকবে, নিচে আসলে কারেন্টের ডিরেকশন হয়ে যাবে, হ্যাঁ এদিকে কারেন্টের ডিরেকশনটা এদিকে হয়। সুতরাং এই জন্য এসির জন্য প্লাস মাইনাস কোনো কিছু থাকে না, যে কোনো দিকে দিলেই তোমরা এটা চলবে। এটা হচ্ছে এসি অল্টারনেটিং কারেন্ট, খুব ভালোভাবে বুঝে নিতে হবে, এর থেকে ভালো করে বোঝানোর কিছু নাই, মানে কনসেপ্টটা, ঠিক আছে। আর ডিসি হচ্ছে একদিকেই যাবে, যে কোনো একদিকেই কিন্তু সেটা যাবে, ডাইরেক্টভাবে সেটা যায়। এটা একটা এই কিসের উদাহরণ বলবো, ডিসি, এই যে ডিসি একটা ব্যাটারি, এদিকে কিন্তু যাবে না, যাবে হচ্ছে এদিকে, কিন্তু ভোল্টেজটা এদিকে যায়। আমরা যখন এটা রান করব, সাপোজ এই সুইচটা আমি দিলাম, এই সুইচটা অন হয়ে গেছে, তার মানে এদিকে কারেন্টটা আসতেছে। দেখো এটা অন করলে এইদিকে আসবে, আর কোনো অপশন নাই, এদিকে কিন্তু কোনো কারেন্ট আসতেছে না, আমরা এদিকে গিয়েই সার্কিটটা সম্পূর্ণ করতেছি, ঠিক আছে। আর সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা যদি এ ধরনের ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন সম্পর্কে জানতে চাও কিংবা ইন্টার্ন করতে চাও, অনেক ধরনের আমাদের কাছে অনেক ধরনের টেকনিক আছে, যেটা তোমরা আগে থেকে সার্কিট বানাইতে পারবা, ডিবি বানাইতে পারবা, ইলেকট্রনিক প্রজেক্ট তৈরি করতে পারবা, চমৎকার ইয়ে তৈরি করতে পারবা। তো এটা শিখতে যদি তোমরা চাও তাহলে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারবে। আমাদেরকে ইন্টার্নও চালু রয়েছে, যে কোনো জায়গায় বসে ইন্টার্ন করতে পারবে, ইন্টার্নশিপ সার্টিফিকেটও তোমরা পাবে। সকলকে আবারও ধন্যবাদ এবং সাথে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা। আমরা একসাথে প্রযুক্তি শিখি এবং কর্মসংস্থান গড়ব। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।